কোচ লাগবে সাধু না। কোচ লাগবে সাধু না। আমি ইস্ট বেঙ্গলের ইউথ ডেভেলপমেন্ট নিয়ে একটু আলোচনা করব। চেষ্টা করব যেসব বিষয় নিয়ে আগে আলোচনা করেছি সেইগুলোকে সরিয়ে রেখে নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। কেননা আর কয়েক ঘন্টা বাদেই কলকাতায় ভারতের বিভিন্ন অংশে সরস্বতী পুজো হবে। তো এটা একটা ভালো সময় কিছু জ্ঞানের বিষয় নিয়ে একটু আলোচনা করার। তো আজকে আমি যেখানে থাকি সেখানে দুপুরের দিকে দেখছিলাম আরমান্দো কোলাসোর কে সংবর্ধনা দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব, এবং সেখানে আমি শুনছিলাম কে কী বলছে। বিশেষ কিছু বলার নেই, মানে সময় নষ্ট, মানে আমার শোনার যতটুকু শুনেছি আমার সময় নষ্ট, সুতরাং সেটা নিয়ে আর কিছু বলতে চাই না। তো তারপরে একজন আমাকে আমার চ্যাট ফোরামে বললো, আচ্ছা দাদা, আরমান্দো কোলাসোকে যদি সিটিও হিসেবে রাখা যায় তো কেমন হয়? এমন রাখতেই পারো, কিন্তু যেটা তোমার কাম্য, যে যে কাজটা তুমি কামনা করছো সেটা হবে না। দেখুন, কিছু ব্যাপারে আমাদের একটুখানি তলিয়ে ভাবা দরকার আছে। যে একটা কথা আছে না, যে রাধে সে ভালো চুলও বাঁধে। এই কথাটা কিন্তু আপনি আক্ষরিক অর্থে নিলে হবে না, মানে যে রাধে সে চুল বাঁধে না, সে ভালো চুল বাঁধতে পারে। তো ব্যাপারটা একটু বুঝতে হবে কেন এই প্রবাদটা এসছে। তখন যে ভালো রান্না করে, রান্নার মধ্যে অনেক ইন্ট্রিকেট, কিছু কমপ্লিকেটেড ব্যাপার আছে। তো ব্যাপার হচ্ছে যার মধ্যে ইন্ট্রিকেটেড এই কমপ্লিকেটেড এই নলেজটা আছে, সেই নলেজটা লাগিয়ে কিন্তু ভালো চুলও বাঁধার এই যে ক্ষমতাটা আয়ত্ত করতে পারে। এটা হচ্ছে পারে, মানে এমন না যে বাই ডিফল্ট সে পারে। তো তেমনই আমাদের বিভিন্ন ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, অনেক নিয়ম আছে। সেই নিয়ম কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হয়তো অপ্রাসঙ্গিক মনে হবে, কিন্তু আপনি যদি একটু তলিয়ে ভাবেন তার কিন্তু একটা প্রাসঙ্গিকতা ছিল একটা সময়। কিন্তু যেটা হয়, মানে ঘটনাচক্রে মানুষ কালে কালে একই জিনিস মুখস্থ করতে থাকে। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেবো। যেমন ধরুন, হিন্দু ধর্মে যে গরু খাওয়া মানা, একটা সময় কিন্তু যখন মানে আদি হিন্দু ধর্ম ছিল তখন কিন্তু মানে গরু খাওয়া হতো, মানে তখন উল্লেখ আছে পুরনো গ্রন্থে। তো তারপর কি হয়, যখন মানে মানুষ চাষ করতে শুরু করে, মানে চাষ তো আগেই করতো, মানে যখন লোহার আবিষ্কার হয়, লোহার আবিষ্কারের সময় কিন্তু গরুর খুব প্রয়োজন পড়লো, গরু বলদের, যেহেতু সেগুলো কাজে লাগতো। তো তখন হিন্দু ধর্মে এটা মানা করে দেওয়া হয় যে গরু খাওয়া চলবে না। তো এর পেছনে একটা বৈজ্ঞানিক একটা কারণ ছিল। এরকম বিভিন্ন ধর্মে আছে, যে ইসলাম ধর্মে যে আপনার হালাল যে ব্যাপারটা আছে, আপনি যদি হালাল নিয়ে পড়াশোনা করেন, কি আপনার যে জুডাইজমের যে কোষার, যেই প্রাণীগুলোকে ওরা খেতে মানা করে, কেন মানা করে, আপনি যদি ভাবেন যেই সময় এই ধর্মগুলো এসছে বা শুরু হয়েছিল, যে সময় এই নিয়মগুলো আনা হয়েছিল সমাজে, মানে জুডাইজমে বা ইসলাম ধর্মে, তখন কিন্তু এরকম অনেকগুলো প্রাণী আছে যেগুলো কিন্তু খেলে মানুষের শরীরে ক্ষতি করতে পারে। যাকে এই প্রাসঙ্গিকতা কনটেক্সটটা খুব ইম্পর্টেন্ট। তো আমি আরমান্দো কোলাসোর কিছু কথাবার্তা শুনছিলাম, শুনে মনে হলো মানে উনি হচ্ছে মানে টিপিক্যাল একজন কোচ, ভালো কোচ হয়তো, কিন্তু ওনার থেকে আপনি ফিলোসফি নিতে পারবেন না। মানে আপনি ইউথ ডেভেলপমেন্ট যদি করতে চান, সেটা কি তার স্ট্রাকচার হতে হবে, কি ভারতের ফুটবলের যদি উন্নতি, সেটা হবে না। ধরুন আপনি একটা আন্ডার গ্র্যাজুয়েট স্কুলে বা ধরুন একটা প্রাইমারি স্কুলে একটা টিচারকে জিজ্ঞেস করলেন যে কী করলে আপনার মনে হয় শিক্ষা ব্যবস্থা আরও ভালো হবে, সেই যেগুলো বলবে সেটা অনেকটা তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে, অর্থাৎ তাতে করে সেই স্কুলের উপকার হতে পারে, কিন্তু গোটা দেশের এডুকেশন সিস্টেমে কিন্তু যে সমস্যাটা সেটা সমাধান হবে না। তার কারণ কী হয়, এটা একটা যেটা বলছি সেটা হচ্ছে সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য, জীবনের, আপনার কর্মক্ষেত্রে, আপনার ব্যক্তিগত জীবনে প্রযোজ্য। মানুষ যখন সমস্যা বলে, বেশিরভাগ মানুষ সে তার নিজের সমস্যাটা বলে, তার ব্যক্তিগত যে সমস্যাটা বলে, এবং সমস্যার সাথে সাথে সে অনেক সমাধানও বলে দেয়, যেগুলো অনেক ক্ষেত্রে খুব উন্নত মানের সমাধান হয় না বা উল্টোপাল্টা সমাধান হয়। তো এখানে আপনার, আমি যেমন সবার কথাবার্তা শুনি, আমি সামাজিক ব্যাপার হোক বা রাজনৈতিক ব্যাপার হোক, সবার কথাবার্তাই শুনি। মানে রাজনীতিতে ধরুন
তৃণমূল কংগ্রেসের বক্তারা কি বলছে, কি বামপন্থী বক্তা, বামপন্থী একটা ব্যাপার আছে, এটা কমিউনিস্টরা বলা উচিত ভালো, মানে সিপিএমের লোকরা কি বলছে, কি বিজেপির লোকরা কি বলছে, আমি সবারটা শুনি। কেন শুনি? মানে সমাধানের জন্য নয়, প্রত্যেকটা মানুষের দৃষ্টিভঙ্গিটা বোঝার চেষ্টা করি। তো তেমনই আপনি ধরুন একটা কোচের থেকে একটা সমাধান চাইলেন ভারতীয় ফুটবলে, সে বা যে কোনো প্রাক্তন খেলোয়াড়ের থেকে, সে আরমান্দো কোলাসো হতে পারে, বা সঞ্জয় সেন হতে পারে, রঞ্জন ভট্টাচার্য হতে পারে, যে কেউ মানে হতে পারে। তারা যে সমাধানগুলো দেয়, সেই সমাধানগুলো বা যে সমস্যাটা বলে, সমস্যার সমাধান মিলিয়ে বলে, সেগুলো কিন্তু খুব একটা উন্নত মানের হয় না, এবং সেটা সম্ভবও নয়। কেননা যে লিডার হয়, যে একটা, যার মধ্যে একটা ভিশন থাকে, ভিশন কথাটা মানে ভীষণ ঘোটালো, মানে যার মধ্যে একটা দূরদৃষ্টি থাকে, এবং যার মধ্যে একটা ইন্টেলেক্ট থাকে, একটা চূড়ান্ত উন্নত মানের মেধা থাকে, সেই ধরনের লোকজন কিন্তু খুব কম থাকে। যাদের মধ্যে থাকে তারা আদর্শ লিডার মেটেরিয়াল, মানে তাদের লিডারশিপ পজিশনে কাজ করলে তারা সমাজকে ভালো সেবা করতে পারে। তো এবার আসা যাক যে কোচ লাগবে সাধু না। ধরুন আমরা অনেকে, আমি ব্যক্তিগতভাবে তো বারংবার বলেছি যে ইস্টবেঙ্গলে প্রচুর জঞ্জাল প্লেয়ার আসে, কেরালা থেকে প্রচুর জঞ্জাল প্লেয়ার ইউথ ডেভেলপমেন্টে রয়েছে। এবার এটার মানে এই নয় কিন্তু যে আমি বলছি যে কেরালার জঞ্জাল সরিয়ে আপনি বাংলার জঞ্জাল দিয়ে ভরাট করে দিন ইস্টবেঙ্গলটাকে। এখানে কিন্তু দুটো ব্যাপার আছে, এক হচ্ছে কেরালা আর এক হচ্ছে জঞ্জাল। তো আমি যখন বলছি যে কেরালার জঞ্জালের থেকে মুক্তি চাই, তার মানে আমি এটা বলছি না যে তুমি আমাকে কেরালার জঞ্জালের পরিবর্তে কিছু বঙ্গীয় জঞ্জাল ঢেলে দাও। বাংলার ফুটবলের উন্নতি চাই। বাংলার ফুটবলের উন্নতির জন্য দুটো জিনিস লাগবে, এক বাঙালি প্লেয়ার তুলতে হবে, এবং তাহলে সঠিকভাবে তুলতে হবে। আমি অনেকদিন আগেই বলেছিলাম যে রঞ্জন ভট্টাচার্য এবং সঞ্জয় সেনকে দেখি ঠিক আমার মনে হয় না তারা ইউথ ডেভেলপমেন্টের জন্য আদর্শ ব্যক্তি। আমি আজকে প্রথম বলছি না, আগেও বলেছি। যেমন ধরুন রঞ্জন ভট্টাচার্য, ওকে আপনি জিজ্ঞেস করবেন মানে যে তোমার ক্লাবে কে আজকে ভালো খেললো, ও বলবে এই ছেলেটা না, মানে রাম ছেলেটা আইএসএল খেলার যোগ্য। তার কয়েক মুহূর্ত পর বলবে শাম ছেলেটা না আইএসএল খেলার যোগ্য। তারপর যদু মধু করে দেখুন পুরো ওর যে একাদশ রয়েছে, এখন তো সুরুচির সঙ্গে ছিল, এর আগে জজ টেলিগ্রাফে ছিল, পুরো একাদশকে বলবে প্রত্যেকে আইএসএল খেলার যোগ্য। আলটিমেটলি কেউই দেখি না আইএসএলে গেছে বা আই লিগও গেছে। তেমনি সঞ্জয় সেন, ও কথায় কথায় দেখবেন এটা সেটা অনেক কিছু বলে ইউথ ডেভেলপমেন্ট নিয়ে, কিন্তু ফাইনালি দেখবেন ও যখন সন্তোষ ট্রফি টিমটা বানালো, সেখানে মাত্র একজন ওই আবু সুফিয়ানকে নিয়েছিল, অল্প বয়সী ছেলে, আর একটাও অল্প বয়সী নেয়নি, সবার 24 থেকে 26 বছর বয়স। সুতরাং সঞ্জয় সেন হচ্ছে মানে এই একটুখানি পরিণত প্লেয়ার, ডিফেক্টিভ হোক কিন্তু পরিণত প্লেয়ারদের দিয়ে নামিয়ে দিতে পারে, মানে সিনিয়র লেভেলে নামিয়ে দিতে পারে। ইউথ ডেভেলপমেন্টের আপনি নিজেই বলুন, আপনি নিজে ভাবুন যে ও কোন বাঙালি ছেলেটাকে তুলেছে গোটা কেরিয়ারে। সঞ্জয় সেনের তো বয়স কম নয়, যথেষ্ট বয়স হয়েছে, অনেক লাইসেন্সিং করেছে। আপনি বলুন, একটা নাম বলুন, একটা ভালো বাঙালি ছেলেকেও তুলেছে যে পরবর্তীকালে দাপিয়ে খেলেছে ন্যাশনাল টিমে, বলুন একটা নামও বলতে পারবেন না। রঞ্জন ভট্টাচার্য, একটা নাম বলতে পারবেন না যে একটা প্লেয়ারকে তুলেছে। তাহলে এদের সাথে বিনোর তফাৎটা কী হলো? এদের সাথে বিনোর একটাই তফাৎ, এরা বাংলার ছেলে দিয়ে ভরাট করে দেবে, আর বিনো কেরালার ছেলে দিয়ে ভরাট করে দেবে। আমার তো ভরাট করাটা, আমি তো পুকুর ভরাট করছি না, যে মানে রাবিশ খুঁজছি, যে রাবিশটা কেরালা থেকে আসছে না বাংলা থেকে আসছে। আমি তো চাই ভালো বাংলার ছেলে যাতে ওঠে। তো আমি তাহলে এমন কোচ চাই যে বাংলার ছেলেদের ওপর ফোকাস করবে, যে অন্য রাজ্য থেকে মানে ঘাপলা করে প্লেয়ার আনবে না, এবং যে বাংলার ছেলেদেরকে সঠিকভাবে তালিমটা দেবে। আপনি নিজে বলুন, মানে রঞ্জন ভট্টাচার্য বা সঞ্জয় সেন কোন একটা বাঙালি ছেলেকে তুলেছে, বা অবাঙালি ছেলেকে বলুন, একটা ভারতীয় প্লেয়ারকে এরা তুলেছে? পাবেন না। বিনোকে বলুন, তাহলে এদের সাথে বিনোর তফাৎ কি? বিনো একটা ভারতীয় প্লেয়ারকে তুলতে পারেনি যে মানে টেকনিক্যালি কারেক্ট এবং দাপিয়ে খেলেছে অনেকদিন ধরে সিনিয়র লেভেলে ন্যাশনাল টিমে। আপনি বিনোর থেকেও একটা উদাহরণ নেই, সঞ্জয় সেনের থেকেও নেই, রঞ্জন ভট্টাচার্যের থেকেও নেই। আমি এই যে রঞ্জন ভট্টাচার্য, আমি যেটা বলেছি, আমি
মানুষের সারাক্ষণ রিভিউ করতে থাকি, মানে এমন যে একটা সার্টিফিকেট দিলাম, বার্থ সার্টিফিকেট, ওটা চিরকাল এক থাকবে। তো আমি সারাক্ষণ নজর রাখি এরা কে কী কাজ করছে। দেখুন এবছর যে RFDL ইস্ট বেঙ্গল স্কোয়াডে একটা ফরওয়ার্ড আছে দীপক দর্পণ মার্ডি। এবার এই ছেলেটাকে রঞ্জন ভট্টাচার্য স্কাউট করে নিয়ে এসেছিল পুরুলিয়া বিবেকানন্দ একাডেমি থেকে। গত বছরও RFDL খেলেছিল অ্যাডামাসের হয়ে। তো ওই অ্যাডামাসের ম্যাচগুলো না খুব বেশি তোলেনি, মানে ইউটিউবাররা অল্প একটু তুলেছিল। তো দেখেছিলাম ছেলেটা দৌড়ঝাঁপ করছে, তো আমি বলেছিলাম এই ছেলেটাকে দেখা উচিত, মানে ভালো করে একটুখানি একে একটু তলিয়ে দেখা উচিত, একটু টেস্ট করে দেখা উচিত। তো দেখলাম এই বছর ইস্ট বেঙ্গল নিল ছেলেটাকে দীপক দর্পণ মার্ডি, এবং ছেলেটা খুব পরিশ্রমী, মানে জঙ্গলের মধ্যে দিয়ে অনেক মাইল হেঁটে তারপর নাকি রোজ ট্রেনিংয়ে যেত বিবেকানন্দ একাডেমিতে পুরুলিয়ায়। তো ছেলেটার ওই প্রথম ম্যাচটাতে RFDL নামিয়েছিল ইস্ট বেঙ্গলের হয়ে। দেবজিৎ রায় ছিল, এই ছেলেটা ছিল। দেবজিৎ রায় 10 মিনিটের মাথায় চোট খেয়ে বসে যায়, তারপর এই ছেলেটা গোটা 90 মিনিট ছিল। তো এর অনেকটা খেলার ফুটেজ ইউটিউবারদের কল্যাণে আমি দেখতে পেয়েছি। তো দেখলাম এই ছেলেটার মানে কোনো পজিশন সেন্স নেই, মানে একজন স্ট্রাইকারের পজিশন সেন্সটা খুব ইম্পর্টেন্ট। যখন একটা অ্যাটাক হচ্ছে সে কোন জায়গায় দাঁড়াবে, কোন জায়গায় ফাঁকা জায়গায় দাঁড়ালে সেখান থেকে বল পেতে পারে, পাস পেতে পারে, বা সেখান থেকে শট মারতে পারে, এর কোনো ধারণা নেই। এ খুব পরিশ্রমী ছেলে, মানে আছে না অনেক খুব মানে খুব লেবোরিয়াস, কিন্তু এর শিক্ষা দেখলাম অনেক ত্রুটি রয়েছে, অন্তত খামতি রয়েছে আমি বলবো। তো ভবিষ্যতে কী হবে জানি না, মানে কিন্তু ব্যাপার হচ্ছে একে রঞ্জন কী করে তাহলে স্কাউট করে নিয়ে এলো। এরকমই আপনি দেখবেন, মানে রঞ্জনের যে অ্যাডামাসের যে টিমটা ছিল, সেই টিমে একটা কোনো টেকনিক্যালি ভালো ছেলেকে আমি পাইনি। মানে গত বছর ইস্ট বেঙ্গলের সাথে অ্যাডামাসের ম্যাচটা তো হাইলাইটে দেখিয়েছিল, পাইনি। রঞ্জন দেখি মাঝে মধ্যে যখন হেরে ঠেরে যায় জুনিয়র লেভেলে, হঠাৎ করে বলে নর্থ ইস্টের ছেলেদের সঙ্গে খেলতে হয়েছে তাই হেরে গেছে। আমি বলছি ভাই, তুমি একদিকে বলছো বাংলা বাংলা করছো, বাংলার যে পপুলেশন তা তো গোটা নর্থ ইস্টের পপুলেশনের থেকে বেশি। তো তুমি গোটা বাংলার থেকে প্লেয়ার তুলে এনেও কেন হারছো নর্থ ইস্টের ছেলেদের কাছে? তারপর আবার মাঝে মধ্যে ও অন্য কথা বলে, নর্থ ইস্টের ছেলেদের নাক মুখ বোচা বলে, বয়স টয়স ঘাপলা করে, সেটা অন্য বিষয় হয়ে গেল। কিন্তু ও এক এক সময় এক এক রকম মানে অজুহাত দেয় হেরে গেলে। অজুহাত যা ইচ্ছা দিক, দিনের শেষে আমি দেখতে চাই রঞ্জন ভট্টাচার্যের হাত থেকে একটাও ভালো ছেলে বেরিয়েছে কি না। আমি তো আজ পর্যন্ত দেখিনি। এবার রঞ্জন কি করে, রঞ্জন প্রচুর বাংলা থেকে ঘুরে ঘুরে ছেলে নিয়ে আসে, এটা সত্যি ঘটনা, নিয়ে আসে, কিন্তু ভালো ছেলেকেও খুঁজে পায় না। দেখুন ইস্টবেঙ্গলে এত সমস্যা আছে, তার মধ্যে জুনিয়র লেভেলে দুটো ছেলে আছে হাইলি এডুকেটেড, একটা হচ্ছে দেবজিৎ রায়, একটা হচ্ছে শ্যামল বেসরা। এবং এদেরকে ইস্টবেঙ্গল তৈরি করেনি, কিন্তু ইস্টবেঙ্গল কোনো একাডেমিও তৈরি করেনি, এদেরকে জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে স্কাউট করে নিয়ে এসছে ইস্টবেঙ্গল। ওই মিহির বোস ভাস্কর এরা গিয়েছিল, এরা গিয়ে স্কাউট করে নিয়ে এসছে এই দুজনকে। কে তৈরি করেছে এদেরকে আমি জানি না, ভুল বললাম। দেবজিৎ রায়কে এনেছে ধূপগুড়ি থেকে, আর শ্যামল বেসরা তো ওই পান্ডুয়ার ফুটবল একাডেমি থেকে, পান্ডুয়াতে শিখতো খেলা। তো ঘটনা হচ্ছে কেউ না কেউ হয়তো কোথাও বাংলায় কিছু ছেলেকে ঠিকঠাক করে তৈরি করছে, তাদের হয়তো আমরা নাম টাম জানি না, খুব হয়তো লো প্রোফাইল কিছু কোচ, তাদেরকে কিন্তু রঞ্জন খুঁজে পাচ্ছে না। রঞ্জন নিয়ে আসছে যাদেরকে দেখবেন বেশ স্বর্ণামান্ডা, হয়তো খুব পরিশ্রমী কিন্তু ঠিক সুশিক্ষিত ছেলে নয়, এবং এসে বাংলা বাংলা করতে থাকে, কিন্তু দিনের শেষে ও কিন্তু একটাও ভালো ছেলেকে দিতে পারছে না, যার জন্য আপনি গলা ফাটাতে পারেন। আজকে যদি আমি দেখতাম রঞ্জনের হাতে তৈরি একটা ছেলে ভালো রয়েছে, আমি ওর নাম উল্লেখ করতাম। আমি তো প্রথম দেবজিৎ রায়ের না কথা বলেছিলাম, দেবজিৎ রায় ইস্টবেঙ্গলে খেলার পর সবাই যখন চেপেছিল আমি প্রথম বলেছিলাম, আমি প্রথম আমার চ্যাট ফোরামে শ্যামল বেসটার কথা বলেছিলাম। এখন প্রজ্জ্বল শাহ খেলছে, প্রজ্জ্বলকে তৈরি হতে হবে। প্রজ্জ্বলও নর্থ বেঙ্গলে, মানে ইস্টবেঙ্গলে তৈরি কেউ নয়। আর সঞ্জয় সেনের আপনি হাত থেকে একটাও উদাহরণ নেই। আর রঞ্জন প্রচুর খাটে, প্রচুর বাংলা থেকে অনেক ছেলে তুলে আনছে, কিন্তু ভালো শিক্ষিত ছেলে তুলে আনছে না। তো আমার কথা হচ্ছে আপনারা মানে কি চান, মানে
কেরালা থেকে আবর্জনা আসাটা বন্ধ হোক এবং তার পরিবর্তে বাংলা থেকে আবর্জনা আসুক, নাকি আপনারা চান সুশিক্ষিত বাঙালি প্লেয়ার? তো সুশিক্ষিত বাঙালি প্লেয়ার করতে গেলে আপনাকে কিন্তু এমন কোচকে রাখতে হবে ইউথ ডেভেলপমেন্টে যে সততার সাথে কাজ করবে এবং ভালো কাজ করবে। শুধু সততার সাথে যদি কাজ করার লোক চাই, তাহলে তো আপনি গঙ্গাসাগর মেলা থেকে একটা সাধুকে ধরে আনবেন, বা কুম্ভ মেলায় পদপিষ্ট হয়েও যে হয়তো মারা যায়নি এমন সাধুকে বলবেন, ভাই এই জন্মের মতন বেঁচে গেছো, তোমার এবার বাকি জীবনটা ফুটবলের সেবা করো। খুব সাধু ব্যক্তি বাকি জীবনটা ফুটবলকে সময় দেয়, ইস্টবেঙ্গল ইউথ ডেভেলপমেন্ট। তা তো আপনি চান না। আপনি চান একজন সাধু ব্যক্তি এবং যে কাজটাও জানে। তো সেই ব্যক্তিকে বার করতে হবে। সেটা আপনি দেশের মধ্যে পেলে ঠিক আছে, নয়তো বাইরে থেকে আপনাকে নিয়ে আসতে হবে এবং প্রচুর কোচ আপনাকে তৈরি করতে হবে। দেখুন, ইন দ্য লং রান, আমি যেটা আমার আগের অনেক অডিওতে বলেছি, আপনাকে ভালো যদি প্রচুর পরিমাণে কন্টিনিউয়াস বেসিস আপনাকে যদি বাঙালি প্লেয়ার তৈরি করতে, আপনাকে কিন্তু ভালো বাঙালি কোচও তৈরি করতে হবে ইউথ ডেভেলপমেন্টের জন্য। সেটা নেই, বাঙালি কোচও ভালো নেই একাধিক, আর প্লেয়ার তো নেই। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রথমে আপনাকে তাহলে ফোকাস করতে হবে, ইমিডিয়েট প্রায়োরিটি হচ্ছে বাঙালি প্লেয়ার তোলা, এবং সাথে সাথে কোচ তৈরিটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি। বাঙালি ভালো প্লেয়ার তৈরি করতে গেলে আপনি কিন্তু ভালো, সৎ এবং কাজ জানে এবং কোচকে লাগবে। একটা বাঙালি কোচকে নিয়ে এলেন যে খুব সাধু, নিষ্ঠাবান, কাজটা জানে না, কোনো উপকার হবে না। তো আর বেশি কিছু বলবো না। ইউথ ডেভেলপমেন্ট নিয়ে আগে অনেক অডিও করেছি, কীভাবে করতে হবে সেটা অনেক বলা করেছি। এই কোচ প্রসঙ্গে এটা বলার ছিল। সকলে ভালো থাকবেন এবং সরস্বতী পুজো ভালো কাটুক আপনাদের সবার।